আতিক্স ফিজিক্স সলিউশনে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যাডমিশন ফিজিক্স অর্থাৎ এইচএসসি পদার্থবিজ্ঞান, যেটা আসলে অ্যাডমিশন লেভেলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই মাঝে মাঝে এরকম ক্লাস নিয়ে হাজির হই। অ্যাডমিশন ফিজিক্সে আজকে আমরা কিছু চলতরিতের কিছু ম্যাথ প্র্যাকটিস করব, একটু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটাকে বলে আর কি। তো মাঝে মাঝে কিন্তু এরকম ক্লাস নিয়ে আসি। হ্যাঁ, তো ফিউচারে তোমরা অনেকেই জানো যে অ্যাডমিশন ফিজিক্স নিয়ে কিন্তু একটা অনলাইন কোর্স খোলার পরিকল্পনা রয়েছে। তারই ধারাবাহিকতায় কিন্তু মাঝে মাঝে দিয়ে একটা ক্লাস নিয়ে আসা হয়। তো দেখি আমরা চলতরিৎ থেকে কি ধরনের প্রবলেম করা যেতে পারে। এক্সট্রা আম একটু মানে বলে না পেঁচানো ম্যাথ বা ক্রিটিক্যাল ম্যাথ, বেশি না। সাধারণ বিষয়কেই সাধারণের মধ্যে মানে একটু অনন্য সাধারণ যেটাকে বলা যেতে পারে, সাধারণ বিষয়টাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু ম্যাথ করলে কেমন হয় আরকি, হ্যাঁ? আজকে আমি আমার সরাসরি শীট থেকে কিছু ম্যাথ নেব। আচ্ছা, তোমরা আজকে একটা ইলেকট্রিক কেটলির অঙ্ক করি, হ্যাঁ? ইলেকট্রিক কেটলি, হ্যাঁ? স্থির তড়িতের চলতড়িৎ। আমরা কিছু একটা ইলেকট্রিক কেটলি ইউজ করবো পানি গরম করতে বা চায়ের পানি গরম করতে, যেটা ইলেকট্রিক কেটলি থাকে তোমরা জানো। কারেন্টে এটা মানে হিট হয় পানি। তো এই ধরনের কেটলিতে কি হয়, তোমার আমার অঙ্কটা কিসের উপর আছে? হ্যাঁ, ধরো কেটলিতে কিছু পরিমাণ পানি আছে। হুম, কেটলি আঁকাতে পারি না। হ্যাঁ, কেমন কেটলি, ধরো এখানে এটাই কেটলি চিন্তা করলাম, এখানে কিছু পানি আছে, পানি ফুটতে টি ইকুয়াল টু কত আমার এখানে দেওয়া আছে, 15 মিনিট সময় লাগে। ইলেকট্রিক কেটলিতে পানি ফুটাতে 15 মিনিট সময় লাগে। ওকে, এখন কথা হচ্ছে যে কেটলির যে তার আছে, একটা কেটলির কিছু তার থাকে তো, হ্যাঁ অবশ্যই তার আছে। কেটলির তারের দৈর্ঘ্য যদি আমরা চেঞ্জ করি, তাহলে এই যে 15 মিনিটে যে পানি ফোটে প্রথম অবস্থায়, ইলেকট্রিক কেটলি আছে, তুমি ইলেকট্রিক লাইনে লাগাই দিছো, প্লাগ ইন করে দিছো, হ্যাঁ, তাতে 15 মিনিটে তোমার পানি ফুটতে শুরু করলো, পানির স্ফুটনাঙ্কে পৌঁছালো, ভালো কথা। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমাদের ইলেকট্রিক যে কেটলি যদি তারের দৈর্ঘ্য যদি চেঞ্জ করি, তাহলে এই স্ফুটনাঙ্কের সময় যেটা আর কি, পানি ফুটতে যে সময় লাগে সেটাকে বলে স্ফুটনাঙ্ক, সেইটার আসলে কোনো সময়ের পার্থক্য হয় কিনা, ইন্টারেস্টিং বিষয়। তো চলতরিৎ তে এরকম প্রবলেম কিন্তু দেখা যায় না সচরাচর। এই কেটলির অঙ্ক আছে, কত উৎপন্ন হয় তাপ, হ্যাঁ? জুলের সূত্র থেকে একটা কেটলিতে উৎপন্ন তাপের পরিমাণ কি আছে? H ইকুয়াল টু I স্কয়ার RT, এটা একটা আছে। H ইকুয়াল টু V স্কয়ার ডিভিশন T, এইটা একটা আছে। H ইকুয়াল টু VI T। এরকম ৩ টা কিন্তু সূত্র আছে, মানে একটা সূত্র ৩ টা ফরমেটে কিন্তু পড়তে পারি আমরা, হ্যাঁ? কিসের সূত্র এটা? জুলের সূত্র। কিসের রে বাবা? জুলের সূত্র। জুলের সে কি জন্য সূত্র দিয়েছিল? তড়িৎ প্রবাহের ফলে যদি তাপীয় ক্রিয়া সংঘটিত হয়, মানে তড়িৎ প্রবাহ, এই যে দেখো ম্যাথ করতেছে, এতক্ষণ আমার ম্যাথটা হয়ে যেত। এখান থেকে কিন্তু থিওরির বেসিক কনসেপ্টে গেলাম। যদি এই কম্বিনেশনটা যদি না হয়, থিওরির বেসিক কনসেপ্ট বা ম্যাথের কনসেপ্টের সাথে থিওরির মিলানো যদি না হয়, তাহলে কিন্তু সমূহ বিপদ। হ্যাঁ, অ্যাডমিশনের অঙ্কগুলো কিন্তু তুমি ডাইরেক্ট কমন পাবে আর করে দিয়ে আসবে, এরকমও কিন্তু না কিন্তু, হ্যাঁ? তাহলে এই যে কম্বিনেশনটা, হ্যাঁ, সমন্বয়টা কিন্তু লাগবে। তাহলে এইটা আমরা হয়তোবা জানি যে কারেন্ট প্রবাহিত হলে যদি টি, হ্যাঁ, সময়, কারেন্ট প্রবাহিত হলে তাপ উৎপন্ন হবে। এটা কার কারেন্টের উপর নির্ভর করবে? সময়ের উপর, তার মানে রোধের উপর, কারেন্টের উপর, হ্যাঁ? এখন কথা হলো, তাহলে এখানে তো এই ঘটনাটাই ঘটেছে। আগে তোমাকে টার্গেট করতে হবে কোন টপিকসে যে আমরা অঙ্কটা হিট করব। তো হিট করলাম কোথায়? আমাদের তো এই অস্ত্রগুলো আছে। পুরো চলতরিতের মধ্যে তুমি বলতে পারো যে হ্যাঁ, দৈর্ঘ্যের সাথে কিসের সম্পর্ক? এখানে কি বলছে যে কেটলির তারের দৈর্ঘ্য কত পরিবর্তন করলে, কেটলির তারের দৈর্ঘ্য কত পরিবর্তন করলে কি বলছে? হ্যাঁ, ওই পরিমাণ পানি 12 মিনিটে ফুটো, হ্যাঁ সময় দেওয়া আছে। তাহলে এটাকে বললাম T1, আর টি হবে কত? 12। তাহলে দৈর্ঘ্যকে বললাম L1, তাহলে দৈর্ঘ্যের পরিবর্তনকে বললাম L2। তার মানে দৈর্ঘ্যের সাথে কিসের সম্পর্ক? সময়ের সম্পর্ক। দৈর্ঘ্যের সাথে সময়ের সম্পর্ক কিন্তু নাই, কোনো সূত্রেই কিন্তু আমরা পাবো না, কিন্তু গড়ে নিতে পারবো আমরা। কিরকম দেখো তো, এইখানে এইটা আমরা জুলের সূত্র জানি, এখানে কি আছে? রোধ আছে, ভালো কথা। সময় আছে, আরো ভালো কথা। ওকে, তাহলে দেখো তো, রোধ যদি থাকে, রোদের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক আছে, রোদের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক আছে, এটার সাথেও আছে, হ্যাঁ? তাহলে আমাদের কি হচ্ছে? আমরা জানি আর ইকুয়াল টু রো এল ডিভিশন এ, রো
এল ডিভিশন এ। তাহলে দেখো তো এইখানে যদি আমরা এই সূত্রটার সাথে যদি এইটা কানেক্ট করে দেই, হ্যাঁ, এটাই ধরো ইউজ করলাম, আমরা ওটা ইউজ করলাম না, যে কোনো একটা তো আমাকে ধরতেই হবে। হ্যাঁ, তো এইখানে যদি আমি এটা ইউজ করি, তাহলে কিন্তু আমি এই আর যদি এখানে ইউজ করি, তাহলে কিন্তু এই কিসের সাথে, আর এর সাথে কিন্তু একটা এল এর বা সময় এল এরকম একটা সম্পর্ক চলে আসবে। এখন কথা হচ্ছে যে তাপ, হ্যাঁ, তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে এটাতে একটা ক্ষেত্র, আর অনের ক্ষেত্রে এল অনের ক্ষেত্রে একটা ক্ষেত্র হবে, এল টুর ক্ষেত্রে একটা ক্ষেত্র হবে। এখন এই উৎপন্ন তাপ দুই ক্ষেত্রে কি একই? হ্যাঁ, এটা প্রশ্নে বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। দুই ক্ষেত্রে উৎপন্ন তাপের মাত্রা একই। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি করতে পারি, H1 ইকুয়াল টু ভি স্কোয়ার, এই যে ভি, হ্যাঁ, কি ভোল্টেজ, এটা কিন্তু নির্দিষ্ট মাত্রায়, তুমি যে এখানে প্লাগ ইন করেছো, যে লাইনে যে দিচ্ছ, লাইন থেকে যে তুমি সাপ্লাই পাচ্ছ, ভোল্টেজ তো সেম থাকতেছে, তাই না? অন্য লাইনে তো যুক্ত করা হয়নি, তাহলে ভিটা সেম থাকতেছে, ভালো কথা। তো আর ওয়ানটা চেঞ্জ, আর ওয়ান, আচ্ছা, T1, এই হচ্ছে আমার প্রথম সূত্র। ওকে, প্রথম ক্ষেত্রে যখন তারের দৈর্ঘ্য কত ছিল, L1, যখন কত মিনিটে ফোটে, T1 মিনিটে ফোটে। হ্যাঁ, T1 মানে 15 মিনিট। তাহলে দেখো তো এখান থেকে আমি যদি এখানে বসায় দিই এই চন্দ্রাম না, কারণ উভয় ক্ষেত্রে একই পরিমাণ তাপ উৎপন্ন হবে। H ইকুয়াল টু ভি স্কোয়ার, আর মানে কি, রো L1 এ T1। এখন তারের দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে, তোমাকে দৈর্ঘ্য পরিবর্তন হওয়া মানে যে তার মোটা চিকন হয়ে গেছে এমনটা না, কিন্তু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকবে। কিছু কিছু জিনিস কিন্তু তোমাকে বুঝে নিতে হবে, সব কিন্তু বলে দেবে না। হ্যাঁ, তো এটা সাইড চেঞ্জ করলে কি হচ্ছে, সরি, উল্টালে কি হচ্ছে, H ইকুয়াল টু ভি এ রো L1 T1, ভালো কথা। এটা H হলো, সাপোজ তুমি H1ই ধরলা, ভালো কথা। এরপর অনুরূপভাবে H2 দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্র হবে কি, ভি এ রো L2 T2, সিম্পল। তাহলে যেহেতু উভয় ক্ষেত্রে তাপ উৎপন্ন তাপের পরিমাণ একই, হুম, উভয় ক্ষেত্রে উৎপন্ন তাপের মাত্রা একই, তাহলে এই সমীকরণে H1, এই সমীকরণকে আর এই সমীকরণকে সমান লেখা যাবে। H1 এবং H2টাকে তুমি সমান লিখতে পারবা। সমান লিখলে কি হচ্ছে আমি দেখি, সমান লিখলে কি হয় দেখো, আমি মেন্টালি এগুলো বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, এইটা 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 বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে কি, T1 L1 T2, সরি, L2। তা দৈর্ঘ্যের কত পরিবর্তন করলে বা 15 মিনিটের জায়গায় 12 মিনিটে ফুটবে, হ্যাঁ, তাহলে আমরা একটু সম্পর্ক করে ফেলি, মানগুলো বসিয়ে ফেলি, L1 এবং L2 এর মধ্যে সম্পর্ক করে ফেলি। তাহলে L2 মানে কত রে, L2 সাইড চেঞ্জ করলে T2 T1 টাইমস T1 L1, তাহলে T2 মানে হচ্ছে 12 মিনিটকে সেকেন্ডে করার দরকার না, এটা 15, আর সাথে থাকতেছে L1। আজকে এটা হচ্ছে সম্পর্ক। তো এই মাত্রায় কিন্তু পরিবর্তন করতে হবে। তোমাকে যদি শতকরা বের করতে বলে, শতকরা বের করবা, কোনটার কত গুণ হতে হবে সেটা বের করতে পারবা। তাহলে এটা 12/15 দিলেই কিন্তু একটা ফ্র্যাকশনাল মান আসে, তাহলে এত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে বা এত গুণ বৃদ্ধি করতে হবে বা কমাতে হবে। হ্যাঁ, এটা যদি এটা তো অবশ্যই 0 পয়েন্ট সামথিং আসবে, তার মানে L1 এর মান যা হবে L2 এর মান তার চেয়ে ছোট হবে। কতটুকু কমাতে হবে এটা কিন্তু তুমি বের করতে পারবা। হ্যাঁ, কতটুকু কমাতে হবে, তাহলে পরিবর্তন কতটুকু হবে, এই L2 পরিবর্তন ডেল্টা L যদি বলো, যদি যেটা বের করতে বলে সেটাই করবা, L1 মাইনাস L2। তো L1 তো L1ই থাকলো, L2 এর জায়গায় এটা বসিয়ে কিন্তু কতটুকু পরিবর্তন হবে এটা কিন্তু বের করা যাবে, এবং পার্সেন্টেজও বের করা যাবে। হ্যাঁ, শতকরায়। এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা জানাটাই হচ্ছে, জানার জন্যই তো অঙ্কটা কিন্তু আমাদের করতে হবে। হ্যাঁ, আর কিন্তু যেভাবে আসতে পারে বাস এটা মাথায় থাকলো, এটাই আসবে এমন কোনো কথা নেই কিন্তু। ওকে, এরপরে একটা আমরা ম্যাথ দেখতে চাচ্ছি। 10 ওহম রোধ বিশিষ্ট একটি তার, একটা রোধ আমার তার আছে, কত ওহম একটা তার আছে, 10 ওহম রোধের একটা তার, ভালো কথা, একটা তার আছে, আমি একটা তার অঙ্কন করি। সেকেন্ড ম্যাথ যেটা করতেছি আমরা, এই একটা তারের রোধ দৈর্ঘ্য কত, রোধ কত, 10 ওহম। আচ্ছা, এরপরে সম্ভবত এটাকে বাঁকা করে একটা রিং করতে হবে। হ্যাঁ, তাহলে এরপরে এটাকে বাঁকা করলাম, এটাকে দিয়ে বাঁকা করে একটা রিং তৈরি করলাম, তারের একটা কুণ্ডলী বা রিং বা আংটি তৈরি করা হলো, যাই হোক যেটাই বলি না কেন আমরা।
ওকে, যার পরিধি কত রে বাবা? পরিধি আছে 10 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট। হ্যাঁ, এই পুরোটার পরিধি হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে। এখন বলল যে এর যে কোনো দুটি বিন্দুতে বৈদ্যুতিক প্রবাহযুক্ত পরিবাহী যোগ করলে, যাই হোক, এখানে একটা তার কানেকশন দিলে, এখানে একটা তার কানেকশন, বিদ্যুৎ প্রবাহ হতে পারে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। তাহলে সমগ্র ব্যবস্থা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। তো পরিবাহী তার যদি যুক্ত করা হয়, পরিবাহী প্রবাহ হচ্ছে, তাহলে কিন্তু উপরের পার্টকে বললাম, এইটুকু পার্টকে বললাম হচ্ছে R1, আর এইটুকু পার্টকে আমি একটু বাঁকা করে এরকম করে আঁকালাম, এটুকুকে বললাম R2, বোঝার সুবিধার জন্য। তার কিন্তু বাঁকা না, বোঝার সুবিধার জন্য R1 এবং R2। ভালো কথা। আচ্ছা, যোগ করলে যে দুই বিন্দুর মধ্যে, হ্যাঁ, এই দুই বিন্দুর মধ্যে একটা উপবর্তনী তৈরি হয়ে গেল, বলেই দিয়েছে একটা বর্তনী হয়ে গেল কিন্তু, হ্যাঁ, যত কারেন্টের উৎস যোগ করছে দুইটা তার দিয়ে, উপবর্তনী হয়ে গেছে বা বর্তনী হয়ে গেছে। ভালো কথা। যে বিন্দুর মধ্যে যে উপবর্তনী হয় তার রোধ, হুম, যে উপবর্তনী তৈরি হলো তাদের রোধ হচ্ছে 1 ওহম। এই কথাটা একটু বুঝতে হবে। এই দুইটা তার দিয়ে যুক্ত করার ফলে যে তারটা যে দুই ভাগে দুটো রোধ হয়ে গেল, তাদের তুল্য রোধ হবে 1 ওহম। এটা হচ্ছে উপবর্তনীর রোধ, যেটা বললো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে কি বলা যাবে? এই তারটাকে ভেঙে বা সরি গোল করে দুইটা তার লাগাতে দুইটা তারে পরিণত করা হলো, তার মানে R1 প্লাস R2, এই দুইটা মিলে অবশ্যই 10 হবে। কারণ একটা তারকে দুইটা খণ্ডে আমরা বিভক্ত করেছি অন্য দুইটা তার লাগায় দিয়ে বা অন্য কোনো জংশন তৈরি করে। উপরের অংশ এবং নিচের অংশ যে টোটাল সামেশন, সেটা কিন্তু অবশ্যই 10 ওহম হতে হবে। ওকে, ভালো কথা। এটাকে আমরা 1 নং সমীকরণ দেখলাম। সমাধান কিন্তু আমরা চলছে কিন্তু, হ্যাঁ, ম্যাথও চলছে, প্রশ্নও চলছে, সমাধানও চলছে। হ্যাঁ, তো এখন কি কথা? এখন কথা হচ্ছে, যেহেতু তার লাগানোর ফলে, এক্সট্রা দুইটা কানেকশন দেওয়ার ফলে আমাদের একটা বর্তনী তৈরি হয়েছে। এটা R1 এবং R2 কিভাবে আছে? সমান্তরাল সমবায়। তাহলে অতএব 1/R1 প্লাস 1/R2 সমান সমান 1/R, সরি, RP। RP-র মান কত? 1 ওহম। RP-র মান কত? 1 ওহম কিন্তু। তো এই তো, এখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন একটু আগাইতে পারি। হ্যাঁ, উল্টায় দিলে কি হবে? RP লসাগু করে যদি উল্টায় দিয়ে আমি একটু শর্টে করছি, হ্যাঁ, নিচে নর্মালি লসাগু করে নিচে R1 R2 হয়, উপরে হয়ে যাবে R1 R2, আর নিচে হয়ে যাবে R1 প্লাস R2। লসাগু করে উল্টায় দিলে এটাই আসে, এটা তোমরা জানো। ওকে, ওকে। তো এরপরে এখন মান যদি আমি বসাই, উপরেরটা আমি জানি না R1 R2 কত, নিচেরটা আমি জানি 10। এই যে 1 নং হতে বা তুমি যেটাই বলো না কেন, 10। হ্যাঁ, আর এই আরপির মান কত রে বাবা? 1। আরপি মানে কত? 1। তাহলে কি আসতেছে কি রে বাবা? R1 R2 সমান সমান 10, বা R2 সমান সমান 10/R1। হ্যাঁ, এখন চাইছে কি, এটি কিন্তু আমি বলি নাই, আমি কিন্তু ব্যাখ্যা করতে যে উপবর্তনী তৈরি হয় তার রোধ এত। আচ্ছা, আমি এগুলো বের করে নিচ্ছি R1 R2। হ্যাঁ, তাহলে তোমার প্রশ্নে কি বলতে পারে? প্রশ্নে বলতে পারে, আমি বললাম তো আমার কাছে যে ম্যাথটা আছে সেটাই যে আসবে এটা কোনো কথা না। প্রশ্নে বলতে পারে যে উপবর্তনীর ফলে যে দুইটা রোধ উৎপন্ন, তার রোধের মান নির্ণয় করো। তাহলে রোধের মান নির্ণয় করার জন্য অবশ্যই আমাকে এভাবে ক্যালকুলেশন করতে হবে, রোধ দুটার মান কত হবে বা কতভাবে বিভক্ত হবে। হ্যাঁ, এটা একটু দেখতে হবে আমাকে। এবং প্রশ্নে যে আরো যেটা বলেছে যে বিন্দু দুটির অবস্থান বের করো, তোমাকে বুঝায় দেবে না কেমন অবস্থান, তুমি এখানে যুক্ত করেছো বিন্দু দুটির অবস্থান, মানে দৈর্ঘ্য নির্ণয় করতে বলছো। অবস্থান মানে কি? এইটুকুর দৈর্ঘ্য কত, এইটুকুর দৈর্ঘ্য কত। তো রোধ বের করতে বলতে পারে, দুইটা অংশের রোধ এবং দুটো অংশের দৈর্ঘ্য বের করতে বলতে পারে। হ্যাঁ, তাহলে এখানে চেয়েছে কি, দুটো অংশের রোধও মানে বের করতে বলেছে, দুটো অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। মানে এখানে যে চয়ন করেছো তুমি দুটা পয়েন্ট, তাহলে দৈর্ঘ্যের কিরকম চেঞ্জ হয়েছে, মানে এইটুকু কত, এইটুকু কত, যে কোনো জায়গায় কিন্তু তুমি সংযোগ করতে পারো। হ্যাঁ, তাহলে এইটুকু যা আসবে, বাকিটুকু একটা অন্য অ্যান্সার, দুই অ্যান্সার আসবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, একই রকম হলেও কোনো ব্যাপার না, তোমার ধরে নেওয়ার উপর নির্ভর করতেছে। আর একই তো অবশ্যই আসবে না। মোট দৈর্ঘ্য আমাদের এই যে 10 সেন্টিমিটার আছে, যেটাই হোক না কেন, মোট দৈর্ঘ্য কিন্তু কি আমাদের 10 সেন্টিমিটার। এই পুরো তারটা যে বাঁকানো হয়েছে তার দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তো কোথায় এই দুটো জয়েন করছো, মানে এখানে তুমি জয়েন করছো মানে উপরের টুকুর দৈর্ঘ্য কত, নিচের টুকুর দৈর্ঘ্য কত। অবশ্যই একটা যদি 8 হয়, পরেরটা কত হবে? 2।
কারণ সব মিলে কত 10 সেন্টিমিটার। আগে আমি বলে দিলাম বিষয়টা কি হবে, হ্যাঁ, কনসেপ্টটা আগেই বলে দিলাম। দৈর্ঘ্য চেয়েছে যে এ ও বি বিন্দুর অবস্থান কোথায়। ওকে, তো এই R2 এর মান তুমি R1 এ বসায় দাও। R2 এর মান R1 এ বসালে আগে R1 এবং R2 সেপারেট সেপারেট রোধ বের করতে হবে, তারপরে দৈর্ঘ্য। R2 এর মান R1 এ বসাই। কত আসে এখানে? এটা কি ছিল? হ্যাঁ, 10/R1, এরকমই তো ছিল মনে হয়। হ্যাঁ, 10/R1, হ্যাঁ 10/R1। ওকে, ঠিক আছে। এখন এখান থেকে তুমি সিম্পলি কি বলে তোমার লসাগু করে একটা সমীকরণ আসবে, হ্যাঁ, R1² প্লাস 10, হ্যাঁ, 10 কি বলবো, হ্যাঁ না লসাগু করো আগে, R1², তারপরে 10 R1। আমি একটু দেখে লিখি, লসাগু করো, সমস্যা নাই, এটা আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি না। R1, তাহলে R1² প্লাস 10 ইকুয়াল টু 10, হ্যাঁ, আর করলে R1², হ্যাঁ, প্লাস 10 ইকুয়াল টু 10R1। ওকে, এরকম থাকলো। সব এক পক্ষে নিয়ে আসতে পারে, এক পাশে শূন্য হয়ে যায়। এখন তুমি দ্বিঘাত সমীকরণ ইউজ করতে পারো। কি সমীকরণ ইউজ করতে পারো? দ্বিঘাত সমীকরণ। এটা তো এইভাবে নির্ণয় করা যাচ্ছে না, মিডল টার্মও করা যাচ্ছে না। ওকে, তাহলে দ্বিঘাত সমীকরণ কি? ওই যে কি বলে B² মাইনাস বোন আছে না, ax প্লাস x² প্লাস bx প্লাস c ইকুয়াল টু শূন্য হলে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √b² মাইনাস 4ac মাইনাস 2a। হ্যাঁ, এরকম করে এখান থেকে R1টা বের করবা। R1 বের করলে R1 এর কয়টা মান আসবে আমি একটু লিখছি, আমি অতটুকু করছি না, এখানে শুধু অ্যান্সারটা লেখা আছে। R1 এর মান আসবে হচ্ছে, উপরে লিখছি আমি, R1 এর সম্ভাব্য দুইটা মান আসবে, যেহেতু মাঝখানে প্লাস মাইনাস আছে। তো R1 সমান সমান এখানে আমার দেখাচ্ছে যে 8.87 অথবা 1.27 ওহম। ওকে, তো এটা যদি R1 হয় তাহলে R2 এর মান কত হবে? তো এই যে R1 এবং R2 এর মান 1 নং এ বসালেই কিন্তু R2 বের হয়ে যাবে। R2 কি ঠিক অপোজিটটা আসবে, সব মিলে যেহেতু 10 তাহলে 1.27 ওহম আসবে অথবা 8.87 ওহম আসবে। এরকম R1 R2 এর মান চলে আসলো। ওকে, একটা যদি অংশ যদি R2 একটা অংশ যদি 8.7 হয় আর ছোট অংশটা কত হবে 1.27, বড় অংশটা যদি আর মানে হ্যাঁ উপরে যদি R2 দাও নিচে যদি R1 দাও তাও হবে। তো একটা যদি 1.27 হয় একটা হবে 8.87, এই তো দুইটা মিলে কিন্তু 10 ওহম। ওকে, তাহলে এখন দৈর্ঘ্যটা কিভাবে বের করব? খুব ট্রিকি বিষয়, খুব ট্রিকি বিষয়। কি জন্য? এই 10 সেন্টিমিটার রোধের 10 সেন্টিমিটার রোধের দৈর্ঘ্য কত? 10 ওহম রোধের দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। তাই হয়েছে না? দেখো তো, এর রোধ ছিল 10, এর দৈর্ঘ্য বা পরিধি মানে কি, এখান থেকে মাপলে এখানে চলে আসলে যদি ফুল ঘুরে একবার মাপো তাহলে কত? 10 সেন্টিমিটার হবে। তাহলে 10 এর রোধ 10 সেন্টিমিটার, তাহলে 1 ওহমের রোধ কত? 1 সেন্টিমিটার। সরি, 1 ওহম রোধের দৈর্ঘ্য কত? 1 সেন্টিমিটার। ঐকিক নিয়ম। হ্যাঁ, তাহলে R1 এর রোধ যদি এত হয়, যে কোনো একটা নিবে, এটা দুইটা, এটা বাদ দিয়ে দিলাম। R1 এর রোধ যদি অত হয় তাহলে এই এ বিন্দু থেকে এই এ বি বিন্দুর, হ্যাঁ, এ থেকে এ বিন্দুর এই পুরোটার দৈর্ঘ্য কত হবে? 8.87 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? তো এইটুকু অংশের রোধ যদি 8.8 ওহম হয়, তাহলে যেহেতু প্রতি ওহমের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, তাহলে এরও দৈর্ঘ্য কত হবে? 8.8, এর দৈর্ঘ্য কত হবে? 1.27 সেন্টিমিটার। এই হচ্ছে ট্রিক্স, শেষ পর্যায়ের ট্রিক্স। তাহলে দৈর্ঘ্য বের করতে বলেছে, দৈর্ঘ্য কিন্তু আমরা বের করতে পারলাম। এই যে এইভাবে যদি ম্যাথটা বুঝে বুঝে করা যায় তাহলে কিন্তু অনেক কিছুই ক্যাপচার করা যাবে, অনেক কিছুই পারা যাবে। হ্যাঁ, আর যদি মুখস্থ করো যে অমুক সালে কোনটা আসছে, অমুক সালে ওইটা আসছে, এইভাবে অঙ্ক আসবে, এটা কিন্তু ভুল। তো যেটাই অঙ্ক ম্যাথটা করো না কেন বিগত বছরের প্রশ্ন পড়তে হবে, ঠিক আছে, এখান থেকে কিছু শিখতে হবে, যেখান থেকে এটা কিভাবে হয়েছে, আরো কি কিভাবে আসতে পারে। ওকে, তো এই যে অঙ্কটা করালাম, এখান থেকে আরো কি কিভাবে আসতে পারে এটা তোমার থিঙ্ক করতে হবে। সবসময় যে স্যার এজ এ টিচার হিসাবে তোমাকে থিঙ্ক করিয়ে দেবে সেটাই আসবে এমনটাও কিন্তু নয়। ওকে, এই জন্য ক্রিয়েটিভ হতে হবে। ওকে, তো যাই হোক, ভালো থাকবে। নেক্সট ক্লাসে আরো ভালো ভালো প্রশ্ন নিয়ে মানে তোমার সমাধান নিয়ে হাজির হব। সকলকে অসংখ্য ধন্যবাদ।